নমস্কার, নর্মদে হার শিবকন্যা বা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড আমার স্বপ্ন পূরণের এপিসোড। আমি জানি না আপনাদের এই এপিসোড দেখার পর মনের মধ্যে কি উপলব্ধি হবে বা আপনারা কমেন্ট বক্সে কি লিখবেন, কিন্তু এই আমার স্বপ্ন পূরণ হচ্ছে। 2024 সালে যখন জ্যোতিষের এপিসোড শুরু করি আর কি, তার আগে মা নর্মদার যে তপভূমি নর্মদা মাহাত্ম্য কথা মায়ের শোনাচ্ছিলাম আমি। তো তখন আমার মনে হচ্ছিল যে এই মাহাত্ম্য কথার পর জ্যোতিষের এপিসোড করব। মানুষজন কোথাও থেকে বলবেন যে মায়ের নাম ভাঙিয়ে বা মায়ের নাম ডোবাচ্ছে, মা নর্মদার নাম ডোবাচ্ছে। সে ভয় আজও আছে। কিন্তু আজকের এই যে এপিসোড, আমার তখন এপিসোড শুরু করার আগে যেটা মনে হয়েছিল যে জ্যোতিষের এপিসোড বা জ্যোতিষ বিদ্যা এটা নিয়ে চর্চা করলে পরে যিনি চর্চা করেন বা যিনি চর্চা করবেন, মানে আমি নিজে যদি চর্চা করি, তাহলে আমি এক জীবনে বহু জীবনের নির্যাস, বহু জীবন থেকে শিক্ষা, বহু জীবন থেকে অভিজ্ঞতা আমি নিজে পাবো। আজকে যে এপিসোড আমরা করছি এটা গবেষণামূলক একটা এপিসোড। একটা জীবনকে কিভাবে দেখতে হয়, একটা জন্মছক থেকে জীবনের কি কি সংকেত কেমন দিকে খুঁজতে হয়। সন্তান যখন ভূমিষ্ঠ হয়নি, গর্ভাবস্থায় বা তারও আগে, বিয়েরও আগে অনেকে ভাবেন যে আমার স্ত্রী এইরকম হবে, আমার সন্তান হলে এইরকম হবে বা হতে হবে। যখন সন্তান ভূমিষ্ঠ হয়, তারা পিতামাতা হলেন, তারা জীবনকে কিভাবে দেখেন তখন নিজেদের এবং সন্তানের। সন্তানকে নিয়ে যে স্বপ্ন তাদের দেখা আছে যে আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে, আদৌ কি ডাক্তার হবে? জন্মছক কি বলছে? যে সন্তান হিসাবে এলো, তার আত্মার কি কাজ করতে এই পৃথিবীর মাটিতে এসছে, এই স্থানকাল পাত্রে তিনি কেন এলেন, এই পরিবার তিনি কেন পেলেন, এই সময় তিনি জন্মগ্রহণ কেন করলেন, পিতামাতা হিসেবে ভূমিকা কতটুকু সেখানে, আবার সন্তানের পিতামাতার প্রতি ভূমিকা কতটুকু, কেমন দৃষ্টিভঙ্গিতে, আজকে আলোচনা হবে। যারা জীবনকে জানতে চান, নিজের জীবনকে জানতে চান, নিজের জীবনের সত্যিটাকে জানতে চান, তারা সাথে থাকুন, শেষ সেকেন্ড পর্যন্ত দেখুন আজকের এপিসোড। আর নইলে আপনি বোর হয়ে যাবেন, প্রথমেই ছেড়ে চলে যেতে পারেন। যে জন্মছক নিয়ে আমরা আজকে কথা বলছি, এনার নাম আমরা জানাচ্ছি না। 10/8/1977 সালে জন্ম, সকাল 6:10 বালেশ্বরে জন্ম। ইনি সিংহ লগ্নের জাতক এবং বৃষ রাশি এনার। বাকি যেটা গোবিন্দদায় আলোচনা শুরু করবে, যেখানে আমি লিখে রেখেছি দেবগণ, বর্ণ, বৈশ্য, যোনি, সরীসৃপ, মৃগশিরা, নক্ষত্র। হ্যাঁ, তো এই জায়গাগুলো ছোট্ট ছোট্ট করে একটু জেনে নিই, তারপর তো জীবনের ইতিহাস এবং বর্তমান এবং ভবিষ্যৎ, এই তিনটে জায়গা থেকেই আলোচনা করব। দাদা, এই গণ, বর্ণ, জনিটা নিয়ে একটু একটু করে তুমি বলে দাও না। প্রথমে হচ্ছে সিংহ লগ্ন, রাশি হচ্ছে বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্র, তিথি হচ্ছে একাদশী, বর্ণ বৈশ্য, গণ দেব, যোনি সরীসৃপ, পায়া তাম্র, বুধবার জন্ম। একদম ছোট্ট করে আমরা বারবার আলোচনা করেছি বিভিন্ন এপিসোডে যে সিংহ লগ্ন কি, বৃষ রাশি কি, বহু আলোচনা হয়েছে। আমি খালি ইঙ্গিত দিয়ে যাচ্ছি, ইঙ্গিত দিয়ে তোমার মতো করে। এবারে সিংহ লগ্ন, পরাক্রমী, একটা প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা, বুঝলো, তেজ, দীপ্তি, ছটা, প্রভা এর মধ্যে যথেষ্ট আছে। গেল বৃষ রাশি, স্থিতধী ভাব, একটা বৈষয়িক ভাবনা থাকবে, আতিশয্য থাকবে, প্রয়োজনীয় আতিশয্য, অতিরিক্ত নয়। কিন্তু হঠাৎ করে কোনো শত্রুতা ভুলবেও না, আবার হঠাৎ করে শত্রুতায় জড়াবেও না। একটা স্থিতধী ভাব ওর মধ্যে থাকবে, তবে সঞ্চয়ী মনোভাবের মধ্যে থাকবে। মৃগশিরা নক্ষত্র খুব ভাইটাল জায়গা, এটা মঙ্গলের নক্ষত্র, এটা মৃগশিরা নক্ষত্র। এবারে চন্দ্র মন দুটোর সংমিশ্রণ, অর্থাৎ একটা তেজ, শক্তি, পাওয়ার যে ব্যাপারটা, একটা কিছু করার চেষ্টা এই মৃগশিরা নক্ষত্রের মধ্যে দেখতে পাওয়া যাবে, একটা প্রবণতা। গেল এবারে চলে আসি একাদশী তিথি। এইখানে কিছুটা আধ্যাত্মিকতা এর মধ্যে থাকবে, স্ত্রী সম্পর্কে একটা সমস্যা থাকবে, আমরা পরে আলোচনায় যাব। আচ্ছা, বৈবাহিক জীবনে বর্ণটা হচ্ছে বৈশ্যবর্ণ, মধ্যম প্রকৃতির রং হবে, ভাবনাবোধ একটা থাকবে, সবসময় ব্যবসায়ী মনোভাব, আমি কতটা লাভ কতটা ক্ষতি করছি জীবনের মধ্যে, এটা একটা বিষয় থাকছে। দেবগণ
সৃষ্টিমূলক কাজ, সুন্দর ললিত কাজ, সেবামূলক কাজ, জনগণের হিতার্থে কাজ, পবিত্র মনোভাব এর মধ্যে দেখা যাবে। বোঝা গেল? আচ্ছা, জনিটা সরীসৃপ, পারিবারিক প্রেক্ষাপট থেকে উনার নিজস্বতা সব জায়গায় একটা আবরণে ঢাকা, অর্থাৎ একটা শালীনতা বিষয়টাই থাকবে। শালীনতার বাইরে কিন্তু কোনো কিছু ওনারা ভাববেন না, যা কিছু ভাববেন একটা শালীনতা বজায় রেখে ভাববেন, একটা আবরণের মধ্যে, বেআব্রু ভাবটা যেন ওনাদের না থাকে। কথাটা বুঝলে? হ্যাঁ, ওনারা আবার সব জায়গায় মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। যেরকম সরীসৃপ জলেও থাকে আবার স্থলেও থাকে, তাহলে একটা মানিয়ে নেওয়ার প্রবণতাটা ওনাদের আছে। তো সেই মানিয়ে নেওয়ার ব্যাপারটা এদের মধ্যে যথেষ্ট দেখতে পাওয়া যায়। আচ্ছা, গেল। হ্যাঁ, বুধবার জন্ম হয়েছে। বুধবার হচ্ছে প্রচণ্ড বুদ্ধিমান, তীক্ষ্ণাধী, বচনও কিন্তু ভালো, খারাপ হয় না। তবে হ্যাঁ, এরপর গ্রহগত অবস্থান, তারপরেও এটার সাথে গ্রহগত অবস্থান নিয়ে আমাদের মূল আলোচনাটাকে ভাবতে হবে। শুধু এইগুলো করলেই যে হয়ে যাবে তা নয়, এটাই যে গ্রহগত অবস্থান নিয়ে ভাবা। মানে এটা হচ্ছে প্রথম একটা চাদর বেছানো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সে বিছানা বানানোর মতো আর কি। খাটের ওপর প্রথমে একটা কম্বল বিছিয়ে দাও, হ্যাঁ, তারপর এবার তোষক আসবে, আরেকটা কাঁথা আসবে, বেড কভার আসবে, অনেক কিছু আসবে, শেষে হয়তো গোলাপের পাপড়ি ছড়াবে, কেন এটা যেহেতু বৃষ রাশি। জীবন পরতে পরতে খুলবে। জ্যোতিষবিদ্যা যারা ওই ঘষা আছে না, ঘষাঘষি পাঠিয়ে দিয়ে আমারটা দুটো একটু বলে দিন না, তারপরে ভিজিট দিচ্ছে, যোগাযোগ করবেন না। মজা নিন, এপিসোড ঘরে বসে দেখুন, মজা নিন, জ্ঞান আসবে, আমিও শান্তি, আপনিও শান্তি। গ্রহগত যে অবস্থান আমি দেখতে পাচ্ছি, লগ্নে বুধ, দ্বিতীয় রাহু, অষ্টমে কেতু, দশমে চন্দ্রমঙ্গল, একাদশে বৃহস্পতি, শুক্র, রবি এবং শনি, মানে লগ্নাধিপতি তিনি নিজে দ্বাদশে, ষষ্ঠপতি সপ্তমপতি যুক্ত হয়ে, ঠিক আছে। এবার এই যে গ্রহগুলোর অবস্থান হয়েছে, এদের যে আবার নক্ষত্র আছে, আমরা অতটা ব্যাকরণগত বললে আপনারা বোর হয়ে যাবেন, তো আমরা ওই নক্ষত্রের আলো, মানে ধরুন রবি, এই ফোন নিয়ে বসে আছি, দেখতে হচ্ছে এখানে রবি, সে পেয়েছে অশ্লেষা নক্ষত্র। তাহলে অশ্লেষা নক্ষত্রের যে আলো, রবি কোথায় নিয়ে বসেছে? দ্বাদশে। তার কি ফল পাবে এটা আমরা সহজ ভাষায় বলে দেবো, ওখানে আমরা ব্যাকরণ আপনাদেরকে শোনাবো না, কেন অত সময় নেই, এপিসোড বিশাল এমনি লম্বা হয়ে যাবে। প্রথম আমার তোমার কাছে যেটা প্রশ্ন থাকছে, এই ব্যক্তি যখন ভূমিষ্ঠ হলো, মানে স্থান প্রাপ্ত হলো, এই পৃথিবী থার্ড ডাইমেনশন, স্থান কাল পাত্র, এর মধ্যেই সব গল্প রচনা হচ্ছে। একদম একদম। আমরা এই মুহূর্তে বসে আছি দমদমে, কলকাতায়। আমরা এখানে চেম্বার নেই, সব অনলাইনে, কিন্তু উদাহরণস্বরূপে বলতে হচ্ছে আমরা দমদমে এখানে বসে আছি, তাহলে এই স্থানে বসে আছি। কাল এখন কি চলছে? আগস্ট মাস চলছে। পাত্র কে কে? গোবিন্দদা আর আমি, এবং আপনারা যেখানে যেখানে আছেন আপনারাও দেখছেন। তো এই হচ্ছে আমাদের ব্যাপার, স্থানকাল পাত্র। ইনি জন্মগ্রহণ কোন পরিবারে করেছেন, এনার পারিবারিক সমৃদ্ধি, পারিবারিক সংস্কার, ইনি কি পেয়েছেন, আর ইনি নিজে কি নিয়ে এসছেন, দুটো মিশে কি হচ্ছে, ও তো সারা জীবনের আলোচনা ধীরে ধীরে খুলবো। ইনি পরিবার কেমন পেয়েছেন, পরিবারের অর্থনৈতিক জায়গাও কেমন ছিল, এনার পিতা কেমন ছিল, সব চলো তুমি যতটুকু ছোট্ট করে। একদম। উনার রক্ষণশীল পরিবার, হ্যাঁ, কৃষ্টি সংস্কৃতি সামাজিকতা উনার মধ্যে ছিল। উনি যখন ভূমিষ্ঠ হন, বাবা বাড়িতে ছিলেন না। বাবা বাড়িতে ছিলেন, বাড়ি থেকে দূরবর্তী জায়গায় ছিলেন। আচ্ছা, নেক্সট। হ্যাঁ, তোমার প্রশ্নগুলো বলো এবারে, এক একটা করো, না হলে ভুলে যাবো। অনেকগুলো প্রশ্ন হলে পরেরগুলো ভুলে যাচ্ছি। বেশ, আচ্ছা। বাবা বাড়িতে ছিলেন না, অর্থনৈতিক বেশ বনেদি পরিবার বলছো, মানে মোটামুটি টাকা পয়সা আছে, এবং একটা সংস্কৃতি বা সংস্কার একটা বেশ ভালো ভাবনাবোধ, ভালো পরিবারের, অবশ্যই, ঠিক। হ্যাঁ, এইবার ঘটনা হচ্ছে যে ইনি নিজে কি ভাবনাবোধ নিয়ে এসছেন, এনার গণ থেকে বোঝা গেছে, এনার নক্ষত্র থেকে বোঝা গেছে। অবশ্যই মৃগশিরা নক্ষত্র আরেকটু কি এখানে মেশাবে? না, আমি দরকার আলোচনার স্তরে যেতে যেতে মেশাবো। বেশ, অনেক সন্তান তারা বলে না যে আমার বাড়ি থেকে যদি এই আমাকে সাপোর্টটা করতো, আমি জীবনে একবারে নাসায় পৌঁছে গিয়ে উদ্ধার করে ফেলতাম। আবার বহু পরিবার এটা বলেন, আমি আমার সন্তানকে বুকের রক্ত দিয়ে দিয়েছি, কিন্তু সে মানুষ হলো না। না, জন্মছক যখন চোখের সামনে আসবে,
হাতের রেখা যখন চোখের সামনে আসবে, সমস্ত ডায়লগ সরে গিয়ে আমরা সত্য খুঁজব। এবারে ইনি জন্ম নেওয়ার পর পরিবারের অর্থনৈতিক অবস্থা অবনতির দিকে গেছে নাকি ঊর্ধ্বে গেছে? আচ্ছা, উনি যখন জন্মগ্রহণ করেন তখন হ্যাঁ কিছুটা খরচান্তর হলেও পরিবারের যে অর্থনীতি একদম ভেঙে পড়বে তা নয়, বেশ কিছুটা তখন খরচ চলছে বিবিধ কারণে, কিন্তু ওনাদের অর্থনৈতিক পরিস্থিতি যা ছিল সেটা থেকে কোনো দুর্বিষহ পরিস্থিতিতে পড়ার মতো নয়। কথাটা বোঝা গেল জিনিসটা? খরচ হচ্ছে সেই সময়, কিন্তু দুর্বিষহ পরিস্থিতি কোনো সৃষ্টি হয়নি, অর্থনৈতিক সচ্ছলতার মধ্যে ছিলেন। এনার যখন জন্ম হয়েছে তখন মঙ্গলের মহাদশা চলছিল। মঙ্গলের মহাদশা চলছিল। সেই মহাদশার মধ্যে মঙ্গলের দশা কত সাল পর্যন্ত চলে? 7 বছর। 7 বছরের। ইনি 77-এ জন্মগ্রহণ করেছেন, 82 পর্যন্ত চলছিল, তার মানে ইনি 7 বছর পাননি। এর পূর্বজন্মে ইনি বাকিটা কাটিয়ে এসছেন। এখানে উনি পেয়েছেন 77 থেকে তোমার 82 পর্যন্ত। হ্যাঁ, 78, 79, 80, 81, 82, 5 বছর পেয়েছেন। তাহলে বাকি 2 বছর পূর্বজন্মে কাটিয়ে এসছেন। তাহলে মঙ্গলের দশায় যখন এনার জন্মগ্রহণ হয়েছে, মহাদশায়, এবং এনার পরিবার মঙ্গল, এনার কর্ম মঙ্গল, তাহলে মঙ্গলই সাধন হয়েছে। মঙ্গল সাধন, সেই জায়গা থেকে তুমি বললে, একদম তাই তো? আচ্ছা, এইবার ঘটনা হচ্ছে যে এনার ছোটবেলাটা কেমন কেটেছে, মানে ছোটবেলা বলতে আমি পড়াশুনো জানতে চাইছি। আচ্ছা, আপনারা কেমন কি করেন যখন ডেট অফ বার্থ আমাদেরকে পাঠিয়ে বলেন না যে আমার ছেলে মেয়ের পড়াশোনাটা কেমন হবে বলুন, এই আমরা পড়াশোনা কেমন খুঁজি সেই জায়গাটা রাখছি। এখানে পড়াশোনার জায়গায় প্রাথমিক স্তরের যে পড়াশোনাটা খুব একটা ভালো যায়নি। কেন যায়নি? কারণ বলি এবারে তোমাকে। দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, নবম এগুলো হচ্ছে পড়াশোনার জায়গা, বিবেচনার জায়গা। আচ্ছা, তাইলে আমাকে স্তর ধরতে হবে যে দ্বিতীয় চতুর্থ থেকে একটু দেখতে হবে প্রাথমিক স্তর থেকে মধ্যস্তর পর্যন্ত, পঞ্চম গেলে উচ্চ স্তর, নবম পঞ্চমের কানেকশনে একদম রিসার্চ বড় বড় উচ্চ শিক্ষার জায়গা। এই যে দ্বিতীয় শিক্ষার অধিপতি গ্রহ বুধ, তিনি কিন্তু লগ্নে বদ দ্বারাই আছেন। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2, রাহু বসে আছে দ্বিতীয়, এবং চতুর্থের সাপোর্ট তিনি যথারীতি পেলেও এই যে দ্বিতীয় কিন্তু খুব একটা সাপোর্ট না করার সুবাদে একটু হালকা ধূর্তামি, হ্যাঁ, তার মধ্যে ফাঁকিবাজি, এইসব যে ভাবনা বোধ, এইগুলো কিন্তু তার মধ্যে ছিল। এরা ছোটবেলাটা কি মামা বাড়িতে কেটেছে দাদা? ষষ্ঠে না, ছোটবেলা মামাবাড়ির সংযোগ ছিল, কিন্তু ছোটবেলা মামাবাড়িতে খুব একটা দেখিনি যে ষষ্ঠ স্থলের সাথে সেরকম কোনো কানেকশন আমি দেখতে পাচ্ছি না। জোরে জোরে একটু। না সেরকম পাচ্ছি না। বাড়িতে থেকে করেছে না, যাতায়াত তো থাকে, সেটা আলাদা। আচ্ছা, এনার মাতৃস্নেহ ইনি কতটা পেয়েছেন? হ্যাঁ, মাতৃস্নেহ পেয়েছেন এবং পাবেনও। হ্যাঁ, মা কিন্তু সঙ্গে আছে, যেহেতু চতুর্থপতি মা, তিনি যেহেতু সঙ্গে আছেন। একটা কথা, হ্যাঁ, মা সঙ্গে আছেন, এইটাই হচ্ছে কথা। পিতা বাড়ির বাইরেই ছিলেন জন্মলগ্নে, কিন্তু বাকি সময়ে পিতার জায়গাটা, মানে পিতার থেকে কতটা ইনি সহচর্যতা পেয়েছেন? না, অল্প সময় পেয়েছেন। অল্প সময় পেয়েছেন। বহু পরিবার আছে, আমি একটু ভাঙতে যাই, তুমি বাকি দেখতে থাকো, মানে উত্তর খুব চটপট নেব। বহু পরিবার আছে যেখানে হয়তো ডিভোর্স হবে, স্বামী স্ত্রী দুজনের মধ্যে চলছে না, ঠিক মতো মিলছে না, যে যার নিজের ইচ্ছা থেকে মিলছে না, ঠিক আছে। কোনো সন্তান আছে, সন্তানের কানে কেউ না কেউ একজন বিষ ঢালছে, তোর বাবা এই রকম খারাপ মানুষ, বা তোর মা কিন্তু খুব খারাপ, তোর মা কিন্তু খুব খারাপ, মানে পরিসর রচনা চলছে। এবার ওই যে ছেলে মেয়েটির মাথায় এইসব বিষ প্রয়োগ চলছে, ও যখন বড় হবে, ও যদি মাতৃকুল সম্পর্কে বিষ পায়, তাহলে কিন্তু কোনো নারীকে জীবনে ও মানে স্বাভাবিকভাবে জীবনে গ্রহণও করতে পারবে না, শ্রদ্ধাও করতে পারবে না, ভালোবাসাও বুঝতে পারবে না। আবার পুরুষ সম্পর্কে যদি বিষ পায়, যিনি বিষ দিচ্ছেন, হয়তো তার মা তার ছেলেকে বিষ দিচ্ছে, তোর বাবা এই খারাপ, এই খারাপ, এই খারাপ, তিনি ছেলের মধ্যে পিতৃগুণ তিনি যে মেরে ফেলছেন, এবং তিনি যে তার শেষ বয়সে ওই ছেলেটিকে এখন অ্যালুমিনির জন্য কোলে টেনে নিল, বা পরে ভাবছেন যে আমার বুড়া বয়সের আমার লাঠি হবে এই সন্তান, কিন্তু তার মধ্যে পিতৃগুণ পুরুষত্বকে মেরে ফেলছেন উনি। তো এই কারণে পিতামাতার কতখানি স্নেহ পেয়েছেন, কি পেয়েছেন খুঁজতে হবে, এই কারণে প্রশ্নটা ছিল। আমার পরের প্রশ্ন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে, মানে ধরো তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এবং সেখান থেকে যাচ্ছে কোথায়
একাডেমিক যে সমস্ত জায়গাগুলো আছে, মানে কলেজ স্তরে, এই জায়গাটাকে একটু তুমি দীর্ঘভাবে আলোচনা করো। একটু ছোটবেলায় একটু দুষ্টুমির মধ্যে কেটেছে, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু শিক্ষার জায়গাটা মোটামুটি ভালোর দিকে গেছে ক্রমান্বয়ে যেতে যেতে দেখা গেছে এক সময় তিনি উচ্চশিক্ষায় প্রচণ্ডভাবে ভালো ফল করেছেন, লাভবান হয়েছেন উচ্চশিক্ষায়। এবং কি নিয়ে পড়াশোনা করছেন এটা যদি জানতে চাও সেটাও ক্লিয়ার করে দিব। উচ্চশিক্ষা মোটামুটি ভালো যোগ দেখতে পাওয়া যায়। আচ্ছা, কি নিয়ে পড়াশুনো করেছে তার আগে আমার প্রশ্ন আসবে যে এর এই যে জন্মছক, এর আত্মা কি বলছে করতে? পড়াশোনাটা করুক, তারপর তো আত্মা। না 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 না, আত্মা তো আগে এসছে। আচ্ছা, আত্মা উনার চেয়েছে সেবামূলক হ্যাঁ। কিছু কর্মে হ্যাঁ। উনি যেন নিয়োজিত থাকেন। সেটা আমাকে বোঝাও। আচ্ছা, এবার সেবামূলক কর্ম কি কি হতে পারে সেটা আগে, অনেক তো দিক খোলা আছে, অনেক দিক খোলা আছে। এবারে অনেক দিকের মধ্যে উনি যেটা চুজ করেছেন। না, আমি বলছি ওনার আত্মা কি বলেছে। আত্মা বলেছে দূরে যেতে, হ্যাঁ, কোনো বিদেশে যেতে। হুম, আত্মা চাইছে উনি বাড়ি থেকে দূরে থাকুন, বিদেশে থাকুন, কোনো আধ্যাত্মিক সেবা এই জাতীয় কর্মের সাথে যুক্ত থাকুন। হ্যাঁ, এটা আত্মার চাওয়া। এটা আত্মার চাওয়া। হ্যাঁ। ঠিক। হ্যাঁ, এই জায়গাটা গোলালে হবে না। আমরা ধরো ধরো আমার ছেলে কি করবে, এটা আমার একটা ভাবনা আসবে, খুব ভালো কথা। কিন্তু আমাকে বুঝতে হবে যে আমার ছেলে যে পৃথিবীতে এসছে সে কেন এসছে, তাই না? সে কেন এসছে? আমার কাজ হবে আমার সন্তান যে কারণে পৃথিবীতে এসেছে, সে যদি চোর হতে আসে, আমি পিতা হিসেবে তাকে চোর হওয়ার জন্য তাকে উপযোগী করে তুলতে পারি, আমার সাপোর্ট দিতে হবে তাকে। সে যদি ডাক্তার হতে আসে, তাকে ডাক্তার হওয়ার জন্য আমি সাপোর্ট দেব। আমি কি চাই, মানে আমি মালিক থরি না, আমি কি জীবন দিয়েছি নাকি? আমি তো মাধ্যম মাত্র, একটা সৃষ্টির মাধ্যম, তাই না? তো আত্মা কি চাইছে সেটা দেখতে হবে। আত্মা চাইছে সেবামূলক কাজ করতে, তাই তো? এইবারে এই সেবামূলক কাজের কোন দিকে চাইছে, কোন দিকে চাইছে, আমরা রিভার্সে খুঁজছি, কোন দিকে চাইছে সেবামূলক কাজের। আচ্ছা, সেবামূলের অনেক জায়গা তো থাকে। হ্যাঁ, তার মধ্যে এখন আমাকে তুমি বাঁচতে বলছো কর্ম, তোমার প্রশ্ন। হ্যাঁ, আত্মার কর্ম কি? হ্যাঁ, আত্মা চাইছে সেবামূলক কর্মে যুক্ত হও। হ্যাঁ। এবারে সেবার ডিপার্টমেন্ট দেখাচ্ছে, এবারে কর্মে ঢোকো, কোন কর্মটা সেবা হবে অথচ কর্ম হবে। সেই জায়গায় দেখা যাচ্ছে যে উনি চিকিৎসা জগতের সাথে যুক্ত বা চিকিৎসা সম্বন্ধিত দুটো কাজের সাথে যুক্ত হলে উনি কিন্তু তার অগ্রগতি বজায় রাখতে পারবেন। তার অগ্রগতি বজায় রাখতে পারবে। হ্যাঁ। আচ্ছা, এইবার ঘটনা হচ্ছে পড়াশুনোর দিকে আবার চলো, উচ্চশিক্ষার দিকে চলো। অবশ্যই। যে আত্মা যা চাইছে পড়াশুনো, সেই দিকে ওনার পিতামাতা, পরিবারের সহযোগিতা, বন্ধু বান্ধব, মামা বাড়ি, পিসি বাড়ি, পাড়া প্রতিবেশী সবাই মিলে এবং ওনার নিজের বোধ বুদ্ধি, সেই ডাক্তারি হতে যাচ্ছে কিনা আমি সেই দিকটা খুঁজছি। পড়াশুনো উচ্চশিক্ষায় উনি কেমন ছিলেন? ভালো ছিলেন। বৃহস্পতি একাদশে বসে গেছে। পঞ্চমপতি বৃহস্পতি, পঞ্চমপতি বৃহস্পতি লাভস্থলে বসে গেছে। লাভস্থলে বসে আছে। হ্যাঁ, লাভস্থলে বসে গেছেন এবং নক্ষত্র পেয়েছেন জন্ম নক্ষত্র। কথাটা বুঝে গেল? হ্যাঁ, হ্যাঁ, জন্ম তারা যেটা মানে মৃগশিরা, মঙ্গলের যে তারা সেটা পেয়ে গেছেন। আচ্ছা, মঙ্গলের সেটা পেয়েছে। হ্যাঁ, মঙ্গলের তারাগুলোর মধ্যে তিনি অবস্থান করছেন। মঙ্গল এবারে কোথায়? দশমে। কাকে নিয়ে বসছে? চন্দ্রকে। হ্যাঁ, তাহলে কানেকশনটা যা বলছে দেখো, আবার দশমপতিকে শুক্র বসলো বৃহস্পতিকে নিয়ে একাদশে। চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, শুক্র একত্রিত হলো, একটা সংযোগ ঘটলো, যেটা চিকিৎসকই নির্বাচন করে অধিক পরিমাণে। আচ্ছা, ভেরি গুড। এইবার এই চিকিৎসার মধ্যে নানান দিক আছে। এমবিবিএস হবে, নাকি হোমিওপ্যাথি চিকিৎসক হবে, নাকি তিনি সার্জেন্ট হবেন, নাকি তিনি মনোবিদ হবেন, মনোচিকিৎসক হবেন, এই জায়গাটাকে আমাকে একটু দেখাও। এইখানে একটা খেলা লুকিয়ে আছে ভাই, ভালো করে দেখো। চন্দ্র বসে আছেন মঙ্গলের নক্ষত্রে, মঙ্গল বসে আছে চন্দ্রের নক্ষত্রে। খেলাটা রেবতী নক্ষত্রে বসে আছে না, চন্দ্র মৃগশিরাতে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, আর সরি, মঙ্গল রোহিণীতে বসে আছে। মঙ্গল রোহিণীতে বসে আছে। এবার এখানে একটা নক্ষত্র বিনিময় হয়েছে, অথচ একই ঘরে। আর যে ঘরে বিনিময়টা হয়েছে তার অধিপতি শুক্র, তিনি এসে বসছেন মিথুনে এবং পঞ্চম পতিকে সঙ্গে নিয়ে। হ্যাঁ,
আবার তিনি অষ্টমপতি। হুম খেলাটা এইখানে জমে গেল। এইবার এখানে দু তিনটে দিক নির্দেশ করে, প্রথমত তাকে হতে হবে সার্জারি সার্জন হতে হবে। কোনো বিষয়ে। এবারে বিষয়টা দুটো দিকের আছে। বলো বলো বলো। একটা হচ্ছে যৌন বা রেচনতন্ত্র সংক্রান্ত, হ্যাঁ আর একটা হচ্ছে হৃদয় সংক্রান্ত, হার্ট, হজম। আচ্ছা, হার্টের হতে পারে মানে বা হৃৎপিণ্ড হতে পারে, বা হজম সংক্রান্ত যে জায়গাগুলো, হ্যাঁ এটার একটা হতে পারে। এই দুটো জায়গার মানে মূলত একটা পেট থেকে ছাতি। না, তুমি অনেকগুলো বলছো। যৌন রেচনটা তবুও একদিকে গেল। আচ্ছা, এখানে হৃৎপিণ্ড একদিকে, আর আবার পেটের হলে সে আবার আলাদা হয়ে যাচ্ছে। আমি আবার বলছি হতেই পারে, কেন আমি দেখতে পাচ্ছি কি বৃহস্পতি যেটা হজম পরিপাকের কারক গ্রহ, সাথে হার্টের কারক গ্রহ, এবং রবি উনার যে আত্মা, সে যে বিদেশে নিয়ে যেতে চাইছে, সেও হার্ট দেখাচ্ছে। হ্যাঁ, এবারে পেয়েছে অশ্লেষা নক্ষত্র, মানে ওই জ্যোতিটা নিয়ে এসছে। এবারে প্রশ্নটা হচ্ছে, এই জায়গাটায় দেখা যাচ্ছে ম্যাক্সিমাম দিকটা হার্টের দিকে যাবে, উনার ইচ্ছে বা কর্ম। এবার এই হার্টের দিকে যাওয়া মানে ওনার জীবনের যে কর্ম, প্রশ্ন ভালো করে বোঝো, কেননা জীবনের কর্মফল তৈরি হয় 5টে প্যারামিটার দিয়ে। একটা হচ্ছে স্থান, কাল, পাত্র, প্লাস হচ্ছে আমার যে পূর্বজন্ম প্রারব্ধ, আমি তো এখনো পূর্বজন্মে ঢুকিনি, ঢুকবো আমি, পূর্বজন্মের প্রারব্ধ, প্লাস এই জীবনের আমি কি কর্ম করছি, কেমন, এই সব মিলিয়ে আমার কর্মফল আমি রচনা করছি, তাই তো? এবার যখন কর্ম হয়ে যাচ্ছে হৃৎপিণ্ড রিলেটেড, হার্ট রিলেটেড, তখন গ্রহ কতটা সাপোর্ট করছে ওনার জীবনের অন্যান্য সাইডগুলোতে। মানে ধরো উনি যখন হার্ট রিলেটেড করছেন, তাহলে উনি কতটা উপার্জন করবেন। উনি যখন হার্ট রিলেটেড করছেন, ওনার বিবাহিত জীবন সেখানে কেমন যাবে, উনি কাকে কোন গ্রহটাকে সেবা দিচ্ছে সেটা বুঝতে হবে। এটা হয়তো যারা দেখছেন তারা বুঝতে পারবে না, কিন্তু যারা জ্যোতিষবিদ্যা জানেন কিছুটা, তারা ধরতে পারবেন খেলাটা কি চলছে, আমরা আলোচনা কোন স্তরে করছি। যে দিকে সেবা দেয় তার মধ্যে সেই অভ্যেস ঢুকে যায়, তাই না? আপনি চাষবাস করতেন, এরপরে আপনি কাজ করতে গেছেন একটা রং কারখানায়, ওই রঙের ডাস্ট, গ্রিল তৈরি হয় না, আলমারি তৈরি হচ্ছে, আপনি সেখানে কাজ করতে গেছেন। এরপরে 2 বছর পর দেখা গেছে যে আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কি নানান পেটের রোগ হচ্ছে, কি শরীর গরম হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, নার্ভের রোগ ইত্যাদি ইত্যাদি চলে এলো। তাহলে কর্মটা যখন আপনি বদলে নিলেন, সেই কর্ম আপনার জীবনকে বদলে দিচ্ছে। এত সোজা না। ইনি হার্ট যখন হলেন, তখন ইনি নিজের জীবন কুণ্ডলীকে কেমন করে প্রভাবিত করছেন, যদি যৌন বা রেচন সংক্রান্ত হতো তখন কেমনভাবে নিজের জীবনকে প্রভাবিত করত। চলো দেখি। এবারে প্রশ্ন হচ্ছে, হার্টটা এখানে বৃহস্পতি থেকে আমি মূলত চিহ্নিত করেছি। এই বৃহস্পতি তিনি কি করেন, কয়েকটা জিনিসে উদার করে দেন, কয়েকটা জিনিসে বাধা দেন, এরকম আছে। উনি দেখবেন কিছু একটা সময় পর্যন্ত উনার একটা কর্মের জগতে আছেন, এখনো আছেন, কিন্তু এই জায়গায় সব ভালো দিলেও উনার দাম্পত্য বা বৈবাহিক ক্ষেত্র যেটা, সেটাকে কিন্তু হালকা পুরো বলবো না, একটা ইফেক্ট ফেলবে ওনার মধ্যে। এটা দেখা গেছে। এর আরো একটা কারণ আছে, শুধু এটা নয়, নবাংশে যখন ঢোকা হচ্ছে, এই বৃহস্পতি সপ্তমে তিনি অবস্থান করে আছেন। হ্যাঁ, নবাংশে সপ্তমে অবস্থান করে আছে। এবার সবাই যদি আমরা বলি, আমরা সাধারণত জানি বৃহস্পতি সপ্তমে খুব ভালো, দেবগুরু। মোটেও নয়। আমি বলছি হ্যাঁ, বিবাহের ক্ষেত্রে বৃহস্পতি সপ্তমে মোটেও নয়, বিষয়টার প্রতি উদাসীনতা প্রথম স্তরে দেখা দেয়। মানে এত বেশি জ্ঞানের খোঁজ, এত বেশি গবেষণামূলক ভাবনা চিন্তা, যেখানে নিজের যৌনতা মাঝে মাঝে মাথা চাড়া দিলেও যে রেগুলারভাবে যে একটা যৌন খিদে নিজের মধ্যে জেগে থাকবে, সেটা কিন্তু থাকছে না। যার জন্য উদাসীন ভাব একটা তৈরি হয়ে যাচ্ছে। যার জন্য উনি ওনার জীবনে কোনো মহিলা, তিনি যদি চায় যে আমাকে আরও বেশি অ্যাটেনশন দিন, তারপর আমি পুরুষটির জীবনে যাব, ইনি যেহেতু পুরুষ একজন, ঠিক আছে, আবার ইনি যদি মহিলাও হতো এই একই ঘটনা ঘটতো,
ইনি অহেতুক বেশি তেল মারতে যাবে না একটা মেয়েকে, যেহেতু ইনি পুরুষ। আর ইনি যদি মহিলা হতেন, ইনি অহেতুক বেশি তেল মারতে যাবেন না কোনো পুরুষকে, কেননা ইনি বৃহস্পতি এনাকে চালনা করছে। বৃহস্পতি সেই জ্ঞানের খিদে, জ্ঞানের জায়গা থেকে এনাকে জায়গাটা তৈরি করে দেবে। বৃহস্পতি যেখান থেকে বসে আছে, পঞ্চম সপ্তম নবম দৃষ্টি কিন্তু ঠিক ওই জায়গাগুলোতেই আরো পড়ছে। বলি, ওনার জীবনে প্রেম আসবে, আসবে। কিন্তু সে প্রেম টিকবে না। কারণ কি জানো, উনি যে মাইন্ডসেটটা করে আছেন, রাহু বাক্যের জায়গায় বসে আছে। আবার ঘুরে গেলাম ওই জায়গায়। হ্যাঁ, ওনার কাছে যদি বেশি ইনিয়ে বিনিয়ে বলে, উনি এমন দু একটা কথা শুনিয়ে দেবেন না, যে এসছিল না সে বাপ বাপ বলে বলাবে, বলে এর সাথে আমার সম্ভব নয়। বাস্তব সত্য এনার থেকে ভালো বোধহয় মানে আশেপাশে এনার চারপাশে যারা আছে ইনি জানেন না। এবং আরেকটা কথা, আমি জানি না তুমি আমার সাথে একমত হবে কিনা, কেননা তুমিই আমাকে জ্যোতিষবিদ্যা শিখিয়েছো, তপেশ দা আমাকে শিখিয়েছে, আরেকজন ছিল মুখার্জি দা। তোমাদের সাথে প্রোগ্রাম করতে করতেই আমি শিখেছি, এনার বংশ উদ্ধার করতে জন্ম নিয়েছেন। হ্যাঁ, অষ্টমী কেতু, আবার কি, চলো অষ্টমী কেতু। ঠিক আছে, হ্যাঁ, ইনি দূরদৃষ্টি সম্পন্ন, এনার একদম। মধ্যে ঈশ্বরীয় আভাস আসে। আসে। কোনো ঘটনা ঘটার আগে 5 বছর আগে দেখে ফেলবে যে আচ্ছা এইখানে এই হবে। একটা জমি আছে, সেখানে সবাই গাছ লাগিয়ে জল ঢালছে, পরিবারের সবাই বলছে এই তুই জল দিতে আয়, বলে না না জল দিয়ে কি হবে, ও জায়গায় থাকবে না, বিক্রি হয়ে যাবে। অনুমান শক্তি প্রচুর, অনুমান শক্তি। ঈশ্বরীয় আভাস। আচ্ছা, যে জায়গাটায় এবার আমি সিরিয়াসভাবে যেতে চাইছি, তাহলে যৌনতার জায়গায় কিন্তু একটা ঘাটতি এলো, যেহেতু বৃহস্পতির কর্মকে ইনি নির্বাচন করলেন, অর্থাৎ হার্ট রিলেটেড। আচ্ছা, যদি যৌন বা রেচন সংক্রান্ত জায়গায় উনি যদি নির্বাচন করতেন কর্মটিকে, তাহলে কি বিবাহিত জীবন, প্রেম জীবন সেটি কি হতো? অনেকটা অনেকটা যেটা ঘটেছে প্রশ্ন, অনেক ভালোর দিকে যেত, বিয়ে হতো, হ্যাঁ, প্রেমও আসতো। হ্যাঁ। কারণ তখন সেটা শুক্র রিলেটেড কাজ, শুক্রকে সেবা দিচ্ছেন উনি। শুক্রকে নিয়ে ঘাঁটাঘাঁটি করছেন। শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ, বোঝা গেল? তাইলে জীবনে প্রেম আসতো, স্থায়ী হতো, দাম্পত্য অনেক কিছু এগাতো অন্যান্য। এখন তো আরো সপ্তমে আমরা ঢুকিনি, সে গ্রহ কি বলবে। আপাতত সৃষ্টির স্তরটা, শুরুর স্তরটা পাওয়া যেত, পেতেন। হ্যাঁ। এই যে বেশ কিছু সময় আগে বলছিলাম না যে আত্মা কি চাইছে, বাবা মা কি চাইছে, আরে পরে বুঝবো বাবা মা কি চাইছে, বাবা মাই আমাদেরকে ফিস দেয়। বাবা মা কি চাইছে পরে বুঝবো, আগে আত্মা কি চাইছে। এই যে ভদ্রলোক 77 সালে জন্ম, ইনি এখনো অবিবাহিত। এনার শেষ জীবনে কে দেখবে এনাকে? এনার যে মেন্টালি ট্রমা, সেই দিকে তো এখনো খাপ খুলিনি আমি, যাব। প্রশ্নটা হচ্ছে কি জানো, হ্যাঁ। এইখানে হলো যে ওনারা সপ্তম নিয়ে আলোচনা করেননি, অথচ বিবাহ নিয়ে, প্রেম নিয়ে আলোচনা চলছে তো। এখানে একটা উদাহরণ দিতে হবে। তুমি উদাহরণ দাও, আমি ছোট্ট করে বলি। আমরা দেখে নিয়েছি সপ্তম। তুমি সেন্ট কারখানায় কাজ করো, সেখান থেকে যখন বেরিয়ে আসবে না, 24 ঘন্টা তোমার গায়ে একটা সেন্ট থাকবে। হ্যাঁ, তুমি অন্য একটা দুর্গন্ধমূলক জায়গায় মাংস কাটো, তুমি যখন ওখান থেকে চলে আসবে না, কিছুক্ষণের জন্য হলেও মাংসের গন্ধটা থাকবে কর্মে। তাইলে আমরা যে বারবার বলছি, কিছু কিছু কর্ম আপনার যে জীবন জীবিকা চলার পথ মানে কিছুটা হলেও প্রভাবিত করে, এটা একটা তার উদাহরণ দিলাম আর কি। এই তো স্বাভাবিক বিষয়, আগেই তো প্যারামিটার দিলাম যে প্রারব্ধ, স্থানকাল, পাত্র এবং কর্ম ইজিক্যাল টু কর্মফল, এই তো স্বাভাবিক ব্যাপার। ওই আমরা ছোটবেলায় একটা সেই জোকস শুনতাম না, যে একজন ছেলে তার বাবাকে বলছে, বাবা তোমাকে স্কুলে যেতে হবে। কেন? না, ওখানে একটা কাগজে সই করতে হবে। তো তার বাবা গেছে অফিসে, মাস্টারমশাই ডেকেছেন, হ্যাঁ আপনি এই কাগজটায় সই করুন। তো কাগজে সই করতে বলছে, কলমও দিয়ে দিয়েছে, সে হাঁ করে দাঁড়িয়েছে, বলে কি হলো, আপনি সই করুন। বলে মাস্টারমশাই কিছু মনে করবেন না, টেবিলটা একটু নাড়ান না আপনারা। তো টেবিল নাড়াতে বলছে, বলে কি ব্যাপার, বলে না আমি তো কন্ট্রাক্টর, দুলতে ছাড়া আমি লিখতে পারি না, বাসের কন্ট্রাক্টর তিনি। ঠিক আছে, তো ঘটনা হচ্ছে, এবার একটু সিরিয়াস দিকে যাই। আচ্ছা, লিভার সংক্রান্ত জায়গা এবং হার্ট সংক্রান্ত জায়গা, তাই ইনি সেই দিকে কর্ম নির্বাচন করেছিলেন ঘটনাচক্রে, এবং সেই জায়গা থেকে, বিবাহ সংক্রান্ত জায়গা থেকে নারী তত্ত্বের যে এনার্জি, সেই এনার্জি জীবন থেকে অনেকটা হাওয়া হয়ে গেছে, যে কারণে বিবাহিত ইনি এখনও নন। সেটা আমরা জানি, আমাদেরই ক্লায়েন্ট ইনি। আমরা কাটাছেঁড়া করছি বিকজ অফ আপনাদের কাছে আমরা রাখতে চাইছি যে আপনি কি চাইছেন বড় কথা না,
যে জন্ম নিয়েছে তার আত্মা কি করতে এসছে পৃথিবীতে, এটা জানাটা জরুরি আছে। এরপর তো আরও যাব চলো। চন্দ্র এবং মঙ্গল শুক্রের ঘরেই বসে আছে। এই যে চন্দ্র মঙ্গল বসে থেকে এখানে একটা তোমার খুব ভালো যোগ তৈরি করেছে। এই যোগের ফলে ইনি মানসিকভাবে এনার পরিবার, এনার যে পরিবার, সেই পরিবারের সাথে এনার সম্পর্ক কতটা মধুর, বা ইনি সামাজিক জায়গা থেকে কতটা ইনি সবার সাথে হাসি খুশি, চাই মিথ্যাচার করে হলেও নাটক করে হলেও মিশে যেতে পারে। আচ্ছা, প্রথমে দুটো প্রশ্ন দুরকম হয়ে গেল। প্রথমত পারিবারিক সম্পর্ক ভালো, পরিবারের জনসংখ্যা খুবই কম। আচ্ছা, এবারে চন্দ্রমঙ্গল যুক্ত হয়ে আছে একই জায়গায়। আচ্ছা, দশম স্থলে, কর্মস্থলে, বুঝতে পেরেছো? এটা মহালক্ষ্মী যোগ। মহালক্ষ্মী যোগ। এইবারে মায়ের সাথে সম্পর্ক অতীব ভালো আসবে, মন ভালো ওনার মধ্যে, যথেষ্ট ভালো, এবং চেষ্টা বল যথেষ্ট ভালো। কোন জায়গায়? কর্মের জায়গায়। কর্মের জায়গায়, কথাটা বুঝলে? যথেষ্ট ভালো। পারিপার্শ্বিক জায়গায় দেখা যাচ্ছে মধ্যম প্রকৃতির, পাড়াপড়শি যেটা বলতে চাইছিলে, হ্যাঁ, ওনার মধ্যে যথেষ্ট, উনি তো কর্মের মানুষ, কর্মের জগতে যুক্ত, সবসময় কর্ম নিয়ে ভাবেন। তবে অম্ল মধুর সম্পর্ক কেন, সেটা ব্যাখ্যা দিয়ে দেবো, না হলে বুঝতে পারবেন অম্ল মধুর কেন বললাম। তৃতীয় ঘরে বৃহস্পতি এবং রাহুর দৃষ্টি আছে। এবারে পাড়াপড়শি কিছুটা উনার অর্থের দিকটাকে প্রত্যাশা করে। বড় ডাক্তার উনি, যথেষ্ট বড় ডাক্তার, সুনামের ডাক্তার। পাড়াপড়শির একটা ইচ্ছে আছে তার কাছ থেকে কিছু পরিষেবা পাওয়া বা কিছু অর্থনৈতিক হেল্প। পাড়ায় একটা মেলা হচ্ছে, উনি হয়তো পাড়ার লোক চাইবে, স্যার আপনি কিছুটা দেন, একটা প্রত্যাশা। হ্যাঁ, অম্লমধুর সম্পর্ক অবশ্যই আছে, এবং ইনি কিছুটা সেখানে দিতেও চান। আচ্ছা, ঘটনা হচ্ছে যে দ্বিতীয় যাদের রাহু থাকে, এনাদের সাথে এনাদের আত্মীয় স্বজন, এনাদের পরিবার, এদের থেকে এনাদেরকে দূরে যেতে হয়। এই কারণে বহু আগে প্রশ্ন করেছিলাম যে ছোটবেলাটা মামা বাড়িতে কেটেছে কিনা। না, ঘটনাটা কোথায় বলি, আত্মীয়দের সাথে না রাহু একটু ভুল বোঝাবুঝি করায়, এবং ভুল বোঝাবুঝি হবে, এবং এটি সাপে বর হবে। কেননা আত্মীয়দের সাথে সম্পর্ক থাকলে ইনি নিজে মনোনিবেশ করতে পারবেন না। আত্মীয়দের সাথে সম্পর্ক থাকলে আত্মীয়দের কাদের কি হয়েছে না হয়েছে সেদিকেই বেগার খাটতে খাটতে টাইম পাস হয়ে যাবে, জীবনে কিচ্ছু হবে না। আত্মীয়দের সাথে সম্পর্ক থাকলে নিজের প্রতি দৃষ্টি থাকবে না। আচ্ছা, লগ্নে বুধ আছে, ইনি বুদ্ধিমান ব্যক্তি। চন্দ্রমঙ্গল এক জায়গায় যোগ হয়ে গেছে, মনের মধ্যে দয়ালু ভাবটাও আছে, এবং তার সাথে দেবগণ। এইবার আমরা সপ্তমে যাই। একটা পুরুষ মানুষ হিসেবে যে যে গুণগুলো থাকা দরকার আছে সংসার করতে গেলে, আমি মোটামুটি দেখতে পাচ্ছি কর্মের জায়গা থেকে যেহেতু সেই জায়গাটা একটু ঘাটতি হচ্ছে এনার সপ্তম জায়গা নিয়ে। বিবাহ মানে হয়নি, সেটা তো আমরা জানি। কেন হয়নি আলোচনা করে নিয়েছি, না কোথায় কিছুটা আলোচনা করলাম আমরা। একটা কর্মের থেকে যেটা গন্ধ গেছে সেটা পাওয়া গেছে। আচ্ছা বেশ, চলো ওই বিবাহের জায়গাটা এবার তুমি দীর্ঘভাবে চলো। এবারে মূল এর সমস্যাটা আগে বাঁচি। এই যে কুণ্ডলিটা আমরা দেখালেন আমাদের, কেন দেখালেন? হ্যাঁ, না ইনি তো প্রতিষ্ঠিত, কিন্তু বিবাহ হচ্ছে না। প্রশ্নটা এই জায়গায়, উনি একজন ডাক্তার, যথেষ্ট অর্থশালী, সম্মান, জ্ঞান সব কিছু আছে, তাইলে উনি হঠাৎ আমাদের কুণ্ডলী দেখালেন কেন? প্রবলেমটা কোথায়? না, প্রবলেমের জায়গায় আসুন। প্রবলেমটা হচ্ছে উনার এখনো পর্যন্ত বিবাহ হয়নি। ক্লিয়ার? ঠিক। তাইলে পরবর্তী যে এত অর্থ সম্পদ বা বংশধারা, তার যে নিজস্বতা, সেও তো চাইবে প্রবাহিত হোক, স্বাভাবিক। হ্যাঁ, সেই জায়গায় দেখো উনার সপ্তমাধিপতি কে? শনিদেব নিজে। শনিদেব তিনি এসে দ্বাদশে বসে গেলেন ব্যয়স্থলে। তারা পেলেন প্রত্যারী তারা, বুঝতে হবে, প্রত্যারী তারা পেয়েছেন শনিদেব, এবং রবির সঙ্গ পেয়েছেন। শনি রবিতে 20 যোগ, প্রত্যারী তারা তৈরি হয়েছে, এবং দ্বাদশে অবস্থান ঘটেছে, যার জন্য তিনি বিবাহটা করতে পারেননি, এখনো হয়নি। এখানে একটা গেম চেঞ্জিং জায়গা আছে আমার মনে হচ্ছে। বলো। ইনি এই যে কর্মটা বাছাই করেছেন বৃহস্পতির, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইনি ডাক্তারিটা করছেন কোথায়? ইনি যদি বিদেশে যান তাহলে ঠিক আছে, কিন্তু যদি আমাদের ভারতবর্ষে করে
তাহলে বিবাহ না হওয়া এবং ওনার বাবার সাথে ওনার সম্পর্কের যে জায়গাটা সে আরো চটকাবে। আচ্ছা বলি এবারে, দ্বাদশে রবি, অল্প বয়সে পিতৃবিয়োগ, ব্যাস। আত্মা বলছে বিদেশে যাও, উনি বিদেশ গেছেন, নিয়ে গেছে, কিন্তু স্থায়িত্ব দেয়নি। কেন স্থায়িত্ব দেয়নি আগে এটা বুঝতে হবে। মানে কর্মের জন্যই গিয়েছিলেন? হ্যাঁ, আচ্ছা, কর্মের জন্য বিভিন্ন প্রয়োজনে গেছেন, না কিন্তু কর্মের জন্য গিয়েছিলেন, হ্যাঁ, স্থায়িত্ব হয়নি। স্থায়িত্ব হয়নি। আচ্ছা, কেন? ওই বিদেশে দ্বাদশে বিষ যোগ তৈরি হয়ে গেছে। এবং শনি প্রত্যারিতে আছে বলে। হ্যাঁ, সেটা তো প্রত্যারিতে আছেই, সেটা তো বিবাহ নিয়ে পরে ভাবছি। প্রথমত বিদেশের জায়গায় বিষ যোগ। আরে ষষ্ঠপতি সপ্তমপতি, এ তো কর্মও দেবে তো শনি না? হ্যাঁ, বিদেশে গেলেন, স্থায়িত্ব পেলেন না, বিদেশে বিষ যোগের জন্য কিছুদিনের জন্য গেলেন, বিভিন্ন ঘটনা তাকে আবার ফেরত পাঠিয়ে দিল, বোঝা গেল? তাইলে বিদেশে স্থায়িত্বের অভাব ঘটলো। উনি যদি স্থায়ীভাবে বিদেশে থাকতে পারতেন তাইলে কিন্তু বিবাহ নিষ্পন্ন হয়ে যেত। বিবাহ নিষ্পন্ন হয়ে যেত, কারণ সপ্তমপতি কোথায় গেছে? দ্বাদশে আছে। দ্বাদশে আছে, কোন দিক নির্দেশ করছে? দূর নির্দেশ করছে, বিদেশ নির্দেশ করছে। সেই বলছে বিদেশ নির্দেশ করছে। তাইলে তুমি করবে কোথায় বিবাহটা? বিদেশে থেকে বিদেশে। তবে হ্যাঁ, মানে সেখানেই তোমার কর্ম, সেখানেই তোমার বিবাহ হবে। বিবাহ হবে। এবার শনি যেহেতু প্রত্যারী এবং বিষযোগ তো আছেই, সেই জায়গা থেকে কর্মটা স্থির হয়নি, তাই কর্মের ঠেলায় চলে আসতে হলো ভারতে আবার ফিরে। আর বিয়েটাও হলো না সেই জায়গা থেকে। খেলাটা কত সুন্দর দেখো, কর্মের ভাগ্য ষষ্ঠ, সেই ষষ্ঠাধিপতি শনি। ওটাই তো বললাম একটু আগে। এবারে হ্যাঁ, সেই ষষ্ঠাধিপতি মানে কর্মের ভাগ্যের অধিপতি বিদেশ দেখাচ্ছে। অর্থাৎ তোমার কর্মের ভাগ্য যেটা সেটা বিদেশে, অথচ তিনি তাকে নিয়ে গেছে, কিন্তু বাধ্য ফিরে আসতে হয়েছে কারণ বিষযোগের জন্য। তাইলে উনি, আমি এবারে কিন্তু একটু স্বার্থপরের মতো কথা বলবো, উনার যে লগ্নকুণ্ডলিতে যে বিষ যোগটি আছে দ্বাদশে, এটা একটা ভাইটাল জায়গা তৈরি করে ফেলেছে, যার জন্য অনেক কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছেন। বিদেশে প্রতিষ্ঠা হারিয়েছেন, বিবাহের জায়গা হারিয়েছেন, বোঝা গেল? এবার সেই জায়গাটাকে তিনি যথোপযুক্ত সময়ে তার কোনো চিন্তা ভাবনা করেননি। হ্যাঁ, এবং এনার যদি বিয়ে বিদেশে হয়ে যেত, হ্যাঁ, তাহলে ইনি যে স্ত্রী প্রাপ্ত করতেন, হ্যাঁ, তিনি কিন্তু এনার জন্য খুব প্রিয় হতেন। হ্যাঁ, এবং মানে এনার স্ত্রী কিন্তু খুব ভালো হতো। এর যুক্তিটা একটু ওনাদেরকে দাও না। প্রশ্নটা হচ্ছে সপ্তমের পঞ্চম থেকে। হ্যাঁ, এই যে সপ্তমের পঞ্চমের লাভস্থলে কে বসে আছে? বৃহস্পতি শুক্র। হ্যাঁ, কথাটা বুঝবে। 1 2 3 4 5, এবারে বৃহস্পতি এবং শুক্র বসে আছে, দুটি মোটিভেশন আসছে এর মাঝখানে। হ্যাঁ, একটা ত্যাগ, একটা লাভ, মানে কি প্রেম লাভ আবার ত্যাগ। এটার মধ্যে কাকে তিনি অক্সিজেন জুগিয়েছেন? কথাটা বুঝতে হবে, এইখানটাই খেলাটা আছে। তিনি কিন্তু প্রথমত কর্মের দিক থেকে বৃহস্পতিকে অক্সিজেনটা দিয়ে গেছেন। হ্যাঁ, ক্লিয়ার? এবারে বৃহস্পতিকে যখন তিনি অক্সিজেন দিয়ে গেছেন, সপ্তমপতি অমনি তো দ্বাদশে, সে তখন আরো দুর্বল হতে শুরু করেছে, কারণ যেখানে তো উদাসীনতা কাজ করছে, বোঝা গেল? সেই উদাসীনতা, আচ্ছা পরে হবে ভাবটা এরকম এসছে। আচ্ছা আমি আগে কাজের জগতে প্রতিষ্ঠা পাই, কারণ দেখো শনি আবার কর্মের তো কারক গ্রহ না, তিনি কাজটাকে প্রেফার করতে গিয়ে আসল জায়গাটাকে দূরে ফেলে দিয়ে এসছেন, যে বিবাহটাকে ফেলে দিয়ে এসছেন। এখন যখন পৌঁছেছেন একটা মধ্য বয়সে, এখন ভাবছেন যে আমি কি করে এলাম, আমার তো এটা তো শেষ হলো না। বা তার যে অনুগামী, তার যে প্রিয়জন, তারা ভাবছে যে এত উপার্জন, এত টাকা, এত পয়সা, ঘর বাড়ি গাড়ি সব আছে, কিন্তু উনার পরবর্তী যে ক্ষেত্র, বা উনি একজন ডাক্তার, উনার তো একটা জেনারেশন পৃথিবী দাবি করে কিনা বলো? পৃথিবী তো চায় যে ভালো একটা প্রতিভা থেকে আর একটা প্রতিভা সৃষ্টি হোক। আমি একটা প্রশ্ন করি, পৃথিবী চায় এখানে। আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। ছোটবেলা থেকে আমি যা দেখতে দেখতে বড় হয়েছি, আমাদের পাড়ায় একজন দাদু ছিলেন, তিনি নিঃসন্তান ছিলেন। তো আমার মাথায় খুব প্রশ্ন জেগেছিল আর কি, যে আচ্ছা অনেকের সন্তান হয় না, অনেকের বিবাহ হয় না, কেন হয় না? এদের জীবন কেমন হয়? এদের জীবন কেমন হয়? বহু ক্ষেত্রে মহিলাদের যাদের সন্তান হয় না, অনেকে বলে না তুমি অপয়া, ঠিক আছে, মানে এই রোগও সমাজে বসবাস করে, রোগ আছে সমাজের। কিন্তু ঘটনা হচ্ছে যে এনার সন্তান হওয়ার ক্ষেত্রে কোনো বাধা ছিল কি? এনার সন্তান
কেমন হতেন? বিয়ে তো হয়নি, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু সেটাই যদি হয়। সন্তান হতো সে সন্তান কেমন হতো? আচ্ছা। যদি সন্তান হতো সে সন্তান কেমন জ্ঞানী হতো বা কেমন প্রতিষ্ঠিত হতো? খুব ভালো হতো, কারণ ওনার সন্তানের অধিপতি বৃহস্পতি একাদশে, মানে অনুরূপ সন্তান পেতেন। ওনারই মতোই একদম একদম অনুরূপ। টু কপি আসতো ওখানে। আচ্ছা। তাইলে একটা পৃথিবী, হুম। খুব বড় ডাক্তার, একটা আমাদের পৃথিবী বা আমাদের দেশ হুম। একটা প্রতিভা থেকে বঞ্চিত হচ্ছে কিনা বলো? না, আমি অত দূর ভাবছি না। আমার ভাবনা হচ্ছে যে, দেখো, এনার জন্মলগ্ন থেকে যা দেখতে পাচ্ছি, যা আলোচনা হলো, সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যে ইনি কর্মমুখী, কর্মের জন্যই পৃথিবীতে এসছেন, সোজা কথা। একদম। ও নিজে শূন্যে বসে আছে, যেখানে রবি দ্বাদশে বসে আছে, নিজে শূন্যে বসে আছে। উনি তোমার শনি দ্বাদশে বসে আছে, তো সেখানে যতই বিষ যোগ হোক না কেন, শনি যার দ্বাদশে বসে আছে সে মোক্ষের দিকে এগোচ্ছে, ঠিক আছে, মোক্ষেরই দিকে এগোচ্ছে। অষ্টমে কেতু বসে আছে, দ্বিতীয় রাহু বসে আছে। তো স্বাভাবিক কারণে উনি সাধারণ মানুষের জন্যই উনি এসেছেন, এবং ওনার নিজের আত্মার যে জার্নি, সেই জার্নির জায়গা থেকেই তোমার অষ্টমে কেতু যেখানে বসে আছে, অষ্টম ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি, সে বসে আছে ওনার 10+1 একাদশে বসে আছে। তো স্বাভাবিক কারণে উনি বিয়ে না করলেও ওনার আত্মার এবার গতিটা কোন দিকে যাচ্ছে আমি সেটাকে দেখি। মানে বিয়ে করতেই হবে জীবনে এইরকম তো কোনো ব্যাপার নেই, সবার জন্য নয়। এনার জন্মছক অনুযায়ী এনাকে বিয়ে না করলে এনার আত্মার গতি কোন দিকে যাচ্ছে, আত্মা অধোগতিতে যাবে না আত্মা ঊর্ধ্বগতিতে যাবে, মনের মধ্যে খেদ রেখে ইনি মারা যাবেন নাকি মনের মধ্যে খেদ না রেখে ইনি মারা যাবেন। আমার প্রশ্ন এইখানে, আমার প্রশ্ন এই জায়গাটায়। মানে মরার আগে ইনি 4টে আপেল খেলেন কি খেলেন না, ধরুন এটা প্রদীপ সাহুর জন্মছক, আমি মরার আগে 4টে আপেল খেলাম কি খেলাম না, কি আমার কালো জাম খেতে ইচ্ছা করছে, আমি কালো জাম পেলাম কি পেলাম না সেটাতে কিছু যায় আসে না। আত্মা এসছিল, শরীর ধারণ করেছে, শরীর রেখে আত্মা আবার স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছে, আত্মারও নিজস্ব স্মৃতি আছে, ঠিক আছে, আমি সেখানেও ঢুকবো। আত্মার গতি কেমন হবে? আত্মা, উনার আত্মা চাইছে যেটা, একটা সাত্ত্বিকতার মাধ্যম দিয়ে একটা স্তরে পৌঁছাতে, যেখানে চাওয়া পাওয়া কামনা বাসনা এই জায়গা থেকে একটু রহিত করতে। এখন এই মুহূর্তে যে দশা অন্তর্দশা চলছে, চলো, এনার বয়স এখন 49, ঠিক আছে, ও 52 আস্তে আস্তে ইনি তো বেরিয়ে পড়বেন পরিভ্রাজনে, এবং এনার জীবনে 32-33 বছর বয়সে ওনার পরিবারের লোকজনও দেখছেন হয়তোবা 32-33 বছর বয়সে আধ্যাত্মিক একটা মোড় ইনি পেয়েছিলেন। কি দশা অন্তর্দশা চলছে দেখার দরকার নেই আমার। 42 বছর বয়সে ইনি আধ্যাত্মিক দিকে একটা মোড় পেয়েছিলেন, এবং এনার এই যে 49 বছর বয়সে দাঁড়িয়ে আছেন, আধ্যাত্মিক স্রোত নিজের ভেতর কিন্তু চলছে, এবং স্বাভাবিক কারণে 52 আস্তে আস্তে ইনি আরও বেশি আধ্যাত্মিক দিকে নিমজ্জিত হবেন, নিজেকে যুক্ত করবেন, আরও বেশি খুঁজে পাবেন। আর এনার আত্মা কি বলছে প্লিজ? এই যে বললাম, আত্মা, উনার আত্মা চাইছে তুমি আধ্যাত্মিকতার পথে চলো। বিভিন্নভাবে আটকাচ্ছেও, উনি সংসার করতে চাইছেন কিন্তু উনাকে আটকাচ্ছে যে তোমার পথ এই পথ নয়, তোমার পথে এই পথ নয়। হ্যাঁ, সেবা কাজ তোমার কর্ম, সেবা তুমি করে যাও, দিলে পরবর্তী যে জন্ম তোমার কিন্তু অনেকটা ভালো হবে, এবং তুমি অনেকটা মোক্ষের লাভের দিকে এগিয়ে যেতে পারবে। দেখো দাদা, শনির মহাদশা চলছে এখন, ঠিক আছে, 35 সাল পর্যন্ত চলবে, ষষ্ঠপতি সপ্তমপতি, তাহলে বিবাহের কি কোনো জায়গা থাকছে, মানে সুযোগ থাকছে? হ্যাঁ, অবশ্যই থাকছে, কিন্তু ঘটনাটা হচ্ছে কোথায় জানো? বিবাহের উনি বহুবার চেষ্টা করবেন, হ্যাঁ, করবেন, হ্যাঁ, বাধা। কে বাধা দিচ্ছে? এই শনি তো নিজে প্রত্যারী তারায় বসে গেছে না। এবারে সপ্তমাধিপতি যখন প্রত্যারী তারায় বসে যাচ্ছে, 20 যোগে আটকে যাচ্ছে, ঠিক এগিয়ে যাবে কথাটা, কোনো কারণে বন্ধ। আগে দেখবে কিছুদিন আগে বৃহস্পতির দশাকালে, অর্থাৎ তুমি চলে যাও 16 সালের আগে, হ্যাঁ, 16 সালের আগে একদম হিড়িক পড়ে গেছিল, মানে 2000 থেকে 2016 পর্যন্ত, হ্যাঁ, হিড়িক চলছিল যে একটা বিবাহ হোক, তারপরে একটু স্টে করে গেছিল, এখনো চলছে বিবাহটা করা হোক, হ্যাঁ, এখন কিছুটা তো স্লো হয়ে গেছে, হোক, কিন্তু এই জায়গাটা প্রতিটি পদক্ষেপে এসে একটা বাধাগ্রস্ত হচ্ছেন। রোগ ভোগ কি চলছে বলো তো আমাকে? ষষ্ঠপতি যেহেতু রোগরিপুরী, একদম বলছি, স্নায়ু রোগ, হাড়ের রোগ দেখা যাবে, আর একটা রোগ, সেটা চর্মরোগ মাঝে মধ্যে আসবে। চর্মরোগ। আমরা ষষ্ঠ ঘর নিয়ে আলোচনাকালে এই কথাও বলেছি যে
ধরো কারোর ডাক্তার হওয়ার কথা, তিনি ডাক্তার না হলে তাকে রোগ ভোগ দেবে, তো ইনি ডাক্তার, ইনি এতটা রোগ ভোগ কেন পাচ্ছে? কেননা আমরা সামাজিকভাবে দেখি যে রোগ ভোগে মৃত্যু স্বাভাবিক মৃত্যু বলা হয়, যে শরীর ক্ষয় হবে, তারপর আত্মা অটোমেটিক্যালি চলে যাবে। কেউ ঝুলে গেল, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এগুলোকে আমরা বলি যে না, এটা অপমৃত্যু, মানে সময়ের আগে মারা গেল মানুষটি, তার আত্মার গতি ঠিক হবে না, তাই না? তো এনার ক্ষেত্রে এত রোগ ভোগ কেন দিয়েছে? না, খুব বেশি রোগ ভোগ নেই তো। হ্যাঁ। আমি যেটুকু দেখতে পাচ্ছি, আমি তো দেখতে পাচ্ছি ব্রেন হ্যামারেজ না আছে। বলি একটু প্রথমত, ইনার বর্তমান নার্ভের রোগ আছে। হুম। শনিটা যেহেতু চলে এসছে, কিছুটা হাড়ের উপর প্রভাব পড়বে। হ্যাঁ। আচ্ছা, চোখের একটা রোগ দেখা যাবে। হুম। হ্যাঁ, হার্টের উপর একটা সম্ভাবনা প্রবল, হার্টের কারণ, হ্যাঁ, হ্যাঁ, এবারে হার্টটা কেন বলছি প্রবল, হ্যাঁ। ডিগ্রিটা খুব কাছাকাছি হয়ে গেছে। রবি 23 ডিগ্রি, শনি 26 ডিগ্রি, হুম। কাছাকাছি চলে এসছে না। হার্ট সম্বন্ধে একটু ঠিক থাকতে হবে। মাথা, হুম। রবি যে কোনো মুহূর্তে মাথার সমস্যা, যেটা তুমি বললে, সেটার উপর। আচ্ছা, চামড়া, ত্বকের সামান্য হুম। প্রভাব আছে। তাইলে এখানে উনাকে বর্তমান নার্ভেরটা পেয়ে যাচ্ছেন, হুম। শনির দশাটা চলছে, কথাটা বুঝলে? এবারে এই সময়কাল থেকে পরপর ওনাকে সাবধান হওয়া কর্তব্য, কারণ শনি 35 সাল পর্যন্ত হুম। শনি থাকছে। হুম। অতএব এই জায়গায় রোগ ভোগের ব্যাপারটা পরপর বৃদ্ধি পাবে বলে। এনার এই যে রোগ ভোগের যে জায়গাটা, স্নায়ুর যে রোগটা না, এবং বিশেষ করে চামড়ার এই যে জায়গাটা, তুমি একটু দশাটা প্লিজ দেখো, আমাকে কারেকশন করো, কেননা এই এপিসোড আমার জন্য খাজানা। আমার যেটা মন বলছে, তুমি দেখো, অন্তর্দশায় 2021 থেকে 2022 এই সময়টা এনার উপর একটা তন্ত্র ক্রিয়ার কর্ম হয়েছিল, ঠিক আছে? যে জায়গা থেকে নাড়ি বিপর্যয় হয়েছে, এবং এই তোমার মানে নার্ভের জায়গা প্লাস তোমার এই যে ত্বকের যে জায়গাটা রাহু ডিস্টার্ব করিয়ে দিয়েছে, ঠিক আছে? এই জায়গাটা ওনার মানে উপার্জনকে আটকাতে গিয়ে, উপার্জনকে ব্যাহত করার জন্য ওনার উপর তন্ত্র প্রয়োগ হয়েছিল। এই যে আমি ঠিক বলছি কি? হ্যাঁ, একটু দেখো। ঠিক, তন্ত্রের একটা ক্রিয়া ওনার উপর আছে, যোগ দেখতে পাচ্ছি। হ্যাঁ, ক্লিয়ার আছে। 21-22 হ্যাঁ, তন্ত্রক্রিয়া একটা করা হয়েছে। ওনার দুবার স্টেপ নেওয়া হয়েছে ওনার উপর। দুবার আছে? দুবার, একটা খুব ছোটবেলায় 6-7 সালের দিকে, জানো তো। আচ্ছা, তারপরে আবার একটা নেওয়া হয়েছে 6-7 সালে? হ্যাঁ। 6-7 সালে, আচ্ছা। না, আমি ওটা এখন বুঝতে পারছি না, আমাকে দেখতে হবে ওটা। আমি অতটা চটপট আসছে না আমার মাথায়। আচ্ছা, নেক্সট যে জায়গাটায় যাই, এই যে রোগ ভোগ, এগুলো থেকে মুক্তি ইনি কত সহজে পাবেন প্রতিকার প্রতিবিধান করলে? সোজা কথা। একদম, এখনো সুযোগ আছে। হুম। উনি যদি প্রতিকার করেন, হুম। রোগ ভোগ, দেখো 100% কাউকে সরিয়ে দেওয়ার কারোর ক্ষমতা নেই। হুম। আপাতত 70-75% হুম। উনি এই জায়গা থেকে রিলাই পাবেন। আচ্ছা, তুমি তো প্রেডিকশন করছিলে এনার। ইনি রত্ন কি কি ধারণ করেছিল? না, কোনো ছিল কিছু? হ্যাঁ, রত্ন কিছু একটা ধারণ করেছেন, আমার ঠিক খেয়াল নেই। রত্ন কিছু একটা ধারণ করা আছে ওনার, সম্ভবত উনাকে চুনি দিয়েছে, সম্ভবত বলছি, আমি ঠিক খেয়াল করতে পারছি মানে না। আচ্ছা, সম্ভবত, আমি ধরলাম রত্ন নেই, ধরেই বলছি। না, রত্নর জায়গাটা আমি তুলছি এই কারণেই, যারা রত্ন পরছেন পড়ুন, আমার কাছে কিছু যায় আসে না, কিন্তু ওই যারা রত্ন পরে, মানে আমি যাদেরকে এখানে ক্লায়েন্ট হিসেবে পাই এই চ্যানেলে, তাদের মধ্যে প্রত্যেকেরই রত্ন কোথাও না কোথাও থাকে, আর আমরা রত্ন দিই না। তো আমি রত্ন দিই না বলে প্রসঙ্গটা তুলেছি, যে রত্ন দিই না, এবং রত্ন থেকে পুরোপুরি পার্মানেন্ট সলিউশন আমি দেখিনি আজ পর্যন্ত। মানে এই 2.5 বছরে প্রায় 1000-8-9 তো এইরকম জন্মছক আমার অফিসে জমা আছে, আমি দেখলাম না যে কারোর রত্ন ধারণ করে তিনি পার্মানেন্ট সলিউশন পেয়েছেন। আমি ওটা এখনো পর্যন্ত দেখিনি। রত্ন দিয়ে পার্মানেন্ট সলিউশন হয় না। এবং সত্যি কথা বলতে, যে ব্যক্তি রত্ন নিয়ে ব্যবসা করে ও সেও কবচ ধারণ করে বসে আছে, সেও আমার ক্লায়েন্ট আছে, আমার প্রতিষ্ঠানের ক্লায়েন্ট আছে, অসুবিধা কিছু নেই। লাস্ট নোট, এনার যে জায়গাগুলো তুমি খুঁজে পেয়েছিলে, বিবাহের জায়গা, রোগ ভোগের জায়গা, ইত্যাদি ইত্যাদি সমস্ত জায়গা, হ্যাঁ, তো এই জায়গাগুলোকে কর্ম দিয়ে কিভাবে প্রতিকার করা যেতে পারে? মানে
আংশিকভাবে ধরো এদিকে প্রতিকার গেল, সাথে কর্মও হলো, কেন কর্ম থেকেই তো কর্মফল তৈরি হচ্ছে না। একটা কথা দেখো, এখানটায় আমাকে আগে বুঝতে হবে এই দ্বাদশে কর্ম মানে কালপুরুষ চক্রের কর্মপতি এবং কর্মফল দাতার গ্রহ তিনি অবস্থান করে আছেন, তার দ্বারাই রোগভোগ সংগঠিত হচ্ছে। তার মানে তিনিই বলছেন তুমি কর্ম করো, কথাটা বলি, কর্মচ্যুত হয়েও না। অনেক কি হচ্ছে, আচ্ছা আমার নার্ভের রোগ আমি যাব না, আছে তো না, এখানে নির্দেশ করছে কর্ম তোমাকে করে যেতে হবে। পারলে বাড়ি থেকে দূরে গিয়ে কর্মটা করো। বাড়ি থেকে দূরে গিয়েই কর্ম করতে তো বলছে। হ্যাঁ। বাড়ি, উনি যদি বিদেশে থেকে কাজ করতেন ওনার এতটা রোগভোগ আসতো না, আর বিয়েও হয়ে যেত, এবং ভালো প্রতিষ্ঠাও পেয়ে যেতেন। হ্যাঁ, বিশাল প্রতিষ্ঠা পেয়ে যেতেন এই জায়গায় এবারে এই জায়গায় উনার যে তুমি বললে এখনো বিবাহের যোগ আছে, 35 সাল পর্যন্ত তিনি বিবাহ করলে করতে পারেন প্রতিকার সাপেক্ষে, যেটা মূল ওনার প্রশ্ন ছিল। এনার পুরো জীবনটাকে দেখার পর সারমর্ম তুমি এক লাইন মানে 1 মিনিটে একটু ক্লোজিং দাও, আমি এরপর ক্লোজিং দেবো। আচ্ছা, আমার একটাই কথা বলবো, উনার জীবনী দেখার পর দেখো উপযুক্ত সময়ে উপযুক্ত কর্মগুলোকে যদি করা হয় জীবন অনেক বেশি সুন্দর হয়ে যায়। আমরা কি করি, আমি যদি বাবা হিসেবে আমার সন্তানের বিষয়টাকে দেখি, কোন সময়ে কোন দিকে আমার সন্তানকে নিয়ে গেলে সে প্রতিষ্ঠিত হতে পারবে, সে জীবনে সুস্থ সুন্দরভাবে চলতে পারবে, সেটা যদি আমি দেখে নিতে পারি, বুঝে নিতে পারি, তাইলে কিন্তু দেখা যাবে আমার ছেলের জীবনটা আমার হাতেই গঠিত হয়ে যাবে, তার ভবিষ্যৎ আমি রচনা করে দিয়ে যেতে পারবো। অন্যথায় কী হবে, আমার দরকার দুপুরবেলা ভাত খাওয়ার, আমি যদি সেই সময় মনে করি চা খাই, তাতে কিন্তু একটা অসুস্থতা আসবে, কথাটা বুঝলে তো। আবার যখন আমি সন্ধ্যের সময় চা খাওয়ার কথা, তখন যদি ভাত খেতে বসি, সেটাও অসুস্থতার লক্ষণ। অতএব যথোপযুক্ত সময়ে যথোপযুক্ত কাজটা করা যদি করতে পারি আমরা, আমাদের জীবনচক্র কিন্তু অনেকটা সমৃদ্ধ হয় এবং আমাদের ইহজীবন এবং পরজীবন, পরজীবন শব্দটা কেন বললাম, ইহজীবনের মধ্যেই পরকাল কি হবে সেটা কিন্তু সন্নিহিত আছে। পূর্বের জন্মের কথা বলছিলে না, পূর্বজন্মের যা কাজ করেছি এই জন্মে তার নির্দেশিকা দেওয়া হয়েছে ছক দিয়ে, যে তুমি এটা করেছো, এটা কম হয়েছে, এটা বেশি হয়েছে, এটা করা উচিত হলো। এখান থেকে তুমি যে কর্ম করবে পরবর্তী যে জন্ম হবে সেখানে তুমি বয়ে নিয়ে যাবে। অর্থাৎ তুমি যদি তোমার কর্মটা ঠিকঠাকভাবে করে যেতে পারো, নির্দেশিত কর্ম করে যেতে পারো, তাইলে তুমি পরের জন্ম গিয়ে অনেক ভালো জায়গা পাবে। হয়তো তুমি যে এক চান্সে মোক্ষ লাভ করে যাবে তা নয়, তার অনেক স্টেপ আছে, কিন্তু অনেক অনেক উত্তরিত হতে পারবে জায়গাটা। বোঝা গেছে? এবার তুমি বলো। এনার জীবন থেকে যে শিক্ষাটা আমি গ্রহণ করছি এবং আমার জীবনের সাথে মেলাচ্ছি, মানুষ তার স্মৃতি থেকে শিক্ষা গ্রহণ করে, মানে শিক্ষাটাকে ফিল্টার করে। ধরো তুমি আমাকে কোনো একটা বিষয়ে শিক্ষা দিতে চাইছো, বা আমি কোনো একটা জিনিসকে দেখছি, আমার মাথাতেও না কিছু ওই রকম যদি থাকে, দুটো ম্যাচ হওয়ার পর কোথায় মিল হলো কোথায় অমিল হলো একটা সিদ্ধান্ত তৈরি হয়। ধরো আমি অন্য বিষয় নিয়ে পড়াশুনো করেছি, আমার পড়াশুনো অন্য বিষয় নিয়ে, কিন্তু এখন মানুষের সাথে আমার পরিচয় হয়েছে মা নর্মদা এবং তারপরে এই জ্যোতিষবিদ্যা নিয়ে। কিন্তু আমি যে পেশায় যেতে চেয়েছিলাম নিজে থেকে, আমার বাবা মা যে পেশায় যেতে বলেছিল আমাকে, তার দুটোর কোনোটাই হয়নি, তো যখন হচ্ছিল না, তার একটা কিন্তু গ্লানি, রাগ, ক্ষোভ নিজের উপর, ঘরের লোকের উপর। বাকি সবাই প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে চটপট, আমি হতে পারছি না, আমার মধ্যে এই অ্যাংজাইটিগুলো চলেছে। এবার অ্যাংজাইটি থেকে পালাতে পালাতে যখন জ্যোতিষের কাজ শুরু হলো, তখন দেখলাম যে মানে মাঝখানে মা নর্মদার কথা বলছি, তখন অ্যাংজাইটি নেই। আবার যখন জ্যোতিষ শুরু হলো, তখন সারাদিনে 40টা লোকের অ্যাংজাইটি আমি কান পেতে আমি শুনছি, ফোনে মানুষ ফোন করে বলছেন যে আমার এই সমস্যা ইত্যাদি ইত্যাদি। তখন মনে হলো মা নর্মদা তুমি আমাকে কোথায় ফেলেছো নিয়ে গিয়ে। আবার সেটা সাবলীল হয়ে গেল, তখন মনে হলো যে না, মানুষের দুঃখগুলোকে আমি জানতে পারছি, চিনতে পারছি, কেননা নিজের জীবন তো মগজমারি হয়েই এসছে। তাই নিজের জীবনের এত দুঃখ, এত যন্ত্রণা, মহাসমুদ্র, আর মানুষের যখন দুঃখ যন্ত্রণাগুলো আমি শুনছি, তখন দুটো ম্যাচ হচ্ছে। তো এখানে আমার গ্লানি অতটা আর কাজ করছে না, নিজের জীবনের ট্রমাগুলো আর কাজ করছে না, ঠিক আছে। অন্যের ট্রমা শোনার পর, দেখার পর মনে হয় শালা আমার জীবনে কী হয়েছে, কিছুই হয়নি, নির্দ্বিধায় শালাফালাও বলতে পারছি, এই কারণে কোনো সমস্যা নেই, চাপের বিষয় নেই।
এই ব্যক্তি যখন শ্বাস ত্যাগ করবে, আমি যখন শ্বাস ত্যাগ করব, তুমি যখন শ্বাস ত্যাগ করবে, সেই শ্বাস ত্যাগ করার সময় যে ভাব মনের ভেতর অহেতুকভাবে থেকে যায়, সেখান থেকেই রচিত হয় আরেকটি নতুন অধ্যায়ের পরবর্তী জন্মের আত্মার গতি ওখান থেকে তৈরি হয়। আর শেষ বেলায় না আমি এই ভাব রেখে দেবো, ও বড় বড় রথী মহারথীরা পারেনি। ও ঠিক আছে, যদি কেউ সহস্রা থেকে তার প্রাণ মুক্ত করেছেন আসনে বসে, সে গল্প আলাদা, সেটা সজ্ঞানে করেছেন তিনি। কিন্তু মরার সময় ধীরে ধীরে যখন দেখছেন যে নাভির ভাল্ব খুলে যাওয়ার পর কথা কি চলছে, আপনি ভাবছেন যে ওরে বাবা পুরো আবৃত্তি করছে, কিন্তু এদিকে কথা জড়াচ্ছে। আমি একটু বলবো? হ্যাঁ হ্যাঁ, না প্লিজ বলে প্লিজ পারছি না। প্লিজ প্লিজ। এইটা যে বললে না, আরে এই এপিসোড ইতিহাসে, আমি পরে দেখবো এপিসোড। আমি একদম বলে দিচ্ছি, যদি হ্যাঁ। ওনারা জানতেও চান, আমি জানতে চাই, বলো না, জানতে বলো। চাও, আমি আমি বলো, একদম বলো। স্পেসিফিক বলে দিচ্ছি। পশ্চিম মেদিনীপুর জেলার নন্দকুড়া বলে একটা গ্রাম আছে। আর বেশি না, এটা বলছি শোনো, সত্যতার জন্য। না, ঠিকানা দিও না আর বেশি। আচ্ছা, হ্যাঁ। ওই জায়গায় একজন বাবাজি ছিলেন। হ্যাঁ, তিনি মৃত্যুর আগে তিনি বলে গেছিলেন, অমুক দিন আমি দেহ রাখবো তার শিষ্য সেবকদের, আর তোরা সবাই আসিস, আমি অমুক দিন দেহটা রাখছি। দেহ রাখার পূর্বে তিনি তার সমাধি নিজে হাতে তৈরি করলেন, মানুষজনকে ডেকে তিনি খাইয়েছেন, দিয়ে বসছেন আসনে, আসনে বসতে বসতে তিনি মারা গেছেন। এখনো সেই সমাধি এখনো আছে, গ্রামের লোকেরা তাকে নিয়ে পুজো পাঠ তার যা 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 কর্ম ওখানে করে। এই যে সহস্রা থেকে যেটা বললে না, যে সজ্ঞানে মৃত্যু, এমনও আমাদের এই পৃথিবীতে, এই ভারতবর্ষে আমাদের এমনও লোক এখনো আছে, প্রচুর। আমরা হয়তো ভুল ভাবছি, ভুল জানছি। শুধু যারা গেরুয়া বসন পরে আছে তাদের মধ্যে যে আছে তা নয়, আমারই চেনাশোনা আছেন, বা আমার জীবনে এর আগেও অতীতে আমি ঘটতে দেখেছি, সজ্ঞানে তারা নিজের দেহ রাখতে পেরেছেন, এবং তারা ছাপোষা বাঙালি, ছাপোষা বাঙালি, অত আড়ম্বর নেই ইত্যাদি নেই। আর তখন যদি ফেসবুক ইউটিউবও থাকতো, তারা জীবনে ফেসবুক ইউটিউবও করতেন না ধার্মিক বিষয় নিয়ে। ঠিক আছে, তো মানে এই চ্যানেল হওয়ার পর যত সাবস্ক্রাইবার বাড়ছে, লোকের মনে হচ্ছে যে প্রদীপ সাহু বোধহয় ধীরে ধীরে বড় আধ্যাত্মিক হচ্ছে। না, ও ল্যাজ গজিয়ে যাওয়ার মতো বিষয়। চ্যানেলের সাবস্ক্রিপশন বাড়তে পারে, প্রদীপ সাহুর গতি ঊর্ধ্বে যাচ্ছে কি অধঃ হচ্ছে সে তো প্রদীপ সাহু জানে আর মা নর্মদা জানে। ঠিক আছে, সাবস্ক্রাইব দেখে নয়, কার কি খ্যাতি আছে দেখে নয়। আপনাদের মধ্যেও এমন বহু মানুষজন আছেন, এপিসোড দেখছেন, আপনাদের মধ্যেও সেই ঈশ্বরীয় কৃপা আছে, ছাপোষা সংসারী মানুষ, তাতে কিছু যায় আসে না, তাতে কিচ্ছু যায় আসে না। এবং ইনি এনার বংশকে উদ্ধার করতে এসছেন, এবং ইনি যখন দেহ রাখবেন এনার গতি ঊর্ধ্বগতিই হবে, এবং ইনি যখন দেহ রাখবেন তখন এনার আশেপাশে কেউ থাকবে না, এবং ইনি অ্যাজ এ সার্জন যার যার অপারেট করবে, এনার হাতে কেউ মারা যাবে না। এবং ইনি মৃত্যু পথযাত্রী কোনো যদি আত্মীয় থাকে, তার বাড়িতে যদি ইনি থাকেন, তার প্রাণ তখন বেরোবে না, ইনি তার বাড়ি থেকে চলে এলে পরে তার প্রাণ বেরোবে, বিকজ অফ কেতু আছে। হ্যাঁ, কেতু তৈরি করবে, কেতু পরীক্ষা করবে, কেতু আপনাকে দম হালকা করে দেবে, বাট কেতু দেবে আপনাকে রক্ষা কবচ, অদৃশ্য রক্ষা কবচ। এখানে রক্ষা কবচ শনি দিচ্ছে দ্বাদশে বসে, এখানে রক্ষা কবচ কেতু দিচ্ছে অষ্টমে বসে। এনার জীবন আমার দৃষ্টিভঙ্গিতে অসাধারণ জীবন। একটা কথা কি জানো তো, ভবের ঘর তুমি ভাবের ঘর। কালসর্পটা বলনি, এই কারণে একটা সাইড অন্ধকার আছে। হ্যাঁ, আমরা আলোচনায় সেই জায়গাটা আসে, এই প্রেক্ষাপটটা। ওনার জীবনে একটা কালসর্প যোগ আছে, কালসর্প নিয়ে নানা রকম কথা প্রচলিত আছে, দু লাইনে বলো, যার জন্য closing এ বাইরে, যাবো। আমি কালসর্পের বাইরে থাকি। কালসর্প কি, কে সাবধান করছেন, কে অমুক করছেন, কোনো কাজ কে কি করছেন সেটা নিয়ে সমালোচনা করছো না। কালসর্পের একটা জায়গা দেখেছি, জীবনের একটা দিককে অন্ধকার করে দেয়। যাই হোক, আজকের এপিসোডে আমি প্রদীপ আপনাদের কাছে, আমার এটা একটা খুব প্রত্যাশা ছিল এপিসোড, আমার একটা স্বপ্ন ছিল আজকের এই এপিসোড, এইরকম এপিসোড করার। এটা আমার স্বপ্ন ছিল যে এই আলোচনা হোক। আগামী ভবিষ্যতে আমি নিজে নিজে একা দেখবো এই এপিসোড, তোমাকে সিরিয়াস বলছি। এই এপিসোড আরও নিয়ে আসবো, আপনারা না দেখলেও আমি বানাবো আজকের এই এপিসোড এইভাবে, কেননা আমার কাছে এটা একটা বিশাল সুযোগ। এক জীবনে বহু জীবনের অনুভব, বারবার জন্ম মৃত্যুর মধ্য দিয়ে না গিয়ে এক জীবনেই বহু জীবনের অনুভব পেয়ে যাওয়া যাবে।
উপরি পাওনা হচ্ছে আপনারা আবার ফিজ দেন আমাদেরকে, তাই না? তো সেটা আমার কাছে উপরি পাওনা। যাই হোক, তপভূমি নর্মদা শুনুন। মা নর্মদার মাহাত্ম্য কথা আলাদা প্লেলিস্ট করা আছে, প্রত্যেকটি রাশি লগ্নের আলাদা আলাদা প্লেলিস্ট করে রেখেছি। ফেসবুকেও ভিডিও যাচ্ছে, ওখানে বেশ কিছু আলাদা এপিসোড আমি ছাড়ছি। যদি মনে হয় আপনারা ফেসবুক থেকেও অনেকে হয়তো দেখবেন, ইউটিউবে চলে আসবেন, এখানে প্রচুর এপিসোড। যারা ফেসবুকে দেখছেন ইউটিউবে চলে আসুন, প্রচুর এপিসোড পাবেন এখানে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। যদি মনে হয় আজকের এপিসোড বাকি কারোর সাথে শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, প্লিজ করে নিন। নমস্কার, নর্মদে হাট। নর্মদে।